তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্রের প্র্যাকটিস সেট। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা করবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। আর এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ কিন্তু নেওয়া হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান থেকে। এই সপ্তাহের কর্মসংস্থান অর্থাৎ 6 তারিখের কর্মসংস্থান 6 এপ্রিল 2024-এর কর্মসংস্থান থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। এই প্র্যাকটিস সেটটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেট থেকে আমরা কিন্তু প্রথমে 50টি প্রশ্নের সমাধান করেছি। আমি আশা করি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস। তো যদিও আপনারা জানেন তবুও আমি আরেকবার বলে রাখি, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু 25 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ এবং 25 নম্বর থাকবে রিজনিং এবং 25 নম্বর থাকবে অঙ্ক ও 10 নম্বর থাকবে কিন্তু ইংরেজি। জেনারেল স্টাডিজে 25 এবং রিজনিং 25, 25, 25, 50 আর অঙ্কে থাকবে 25, 75 আর 10 নম্বর থাকবে কিন্তু ইংরেজিতে। তা এই মোট 85 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে কিন্তু মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই 85 নম্বরের উত্তর দিতে হবে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আপনি বুঝতে পারছেন, তো এখানে আপনি অবশ্যই বুঝতে পারছেন সময় থাকছে 1 ঘন্টা, কিন্তু আপনার অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়, সেখানে সময় থাকে 1 ঘন্টা, কিন্তু এখানে 85 নম্বর কিন্তু 1 ঘন্টায় পরীক্ষা হচ্ছে। তো 85 নম্বর যথেষ্ট, এখানে কিন্তু কম নম্বর, সময়টা বেশি থাকছে। কিন্তু আপনাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 25টা আপনার জেনারেল, 25টা আপনার রিজনিং করতে হচ্ছে এবং 25টা অঙ্ক করতে হচ্ছে। এখানে কিন্তু আপনাদের সময় যায়, তাই 25টা অঙ্ক এবং 25টা রিজনিং করতে যথেষ্ট সময় চলে যাবে। তাই বারবার করে আপনাদের জন্য আমরা কিন্তু নিয়মিত প্র্যাকটিস সেট নিয়ে আসছি, রিজনিংয়ের এবং অঙ্কের প্র্যাকটিস সেট। আমরা আজকে যে প্র্যাকটিস সেটটা দেখবো, কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত 6 এপ্রিলের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো ইতিমধ্যে আমরা কিন্তু জেনারেল স্টাডিজ এবং রিজনিংয়ের প্রশ্ন সমাধান করেছি এই প্র্যাকটিস সেট থেকে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু লাল কালি দিয়ে কিন্তু মার্ক করা আছে। তো আমরা আজকে কিন্তু 25, 25, 50 অর্থাৎ জেনারেল স্টাডিজ 25 এই প্র্যাকটিস সেট থেকে করা হয়েছে এবং রিজনিংয়ের 25টা প্রশ্ন কিন্তু সমাধান করা হয়ে গেছে। আমরা কিন্তু আজকে 25, 25, 50 অর্থাৎ 51 দাগের থেকে কিন্তু আমরা আজকে প্রশ্নগুলো দেখবো। তো 51 দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু ফুল প্রশ্ন আছে, অঙ্কের সমাধান। তো আমরা এই জেনারেল স্টাডিজ এবং রিজনিংয়ের পরে কিন্তু অঙ্কের সমাধান করবো। তো 51 দাগের থেকে অঙ্ক আছে, আমরা আজকে ভিডিওতে অঙ্কের সমাধান করবো। তো চলুন প্রথম অঙ্ক কি আছে দেখে নিই। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে পুলিশ কনস্টেবল, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ কনস্টেবল লেখা আছে। আমরা দেখবো এই 51-এর এই অঙ্ক থেকে। তো অঙ্ক কি আছে আমরা একবার দেখবো। এটা আছে ভাগ, এটা কিন্তু যোগ 34। তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে এরকম করে নেবো। আপনারা দেখতে থাকুন। এখানে আমরা যদি 12 গুণ 145 করব, বাই 6 করব, যোগ 34 করব। এখন এখান থেকে আমরা কিন্তু এই 6 আর 12 কাটবো, 2 হয়ে যাবে। আর এখানে 2 হওয়া মানে 2 এর সঙ্গে 145 গুণ করলে হয়ে যাবে 290। তো 290 আর 34 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 290 আর 34 যোগ করব, যোগ করলে যেটা হবে সেটার মাথায় আমরা রুট দেবো। তো 290 আর 34 যোগ করলে হয়ে যাবে কিন্তু 324। আর 324-এর রুট করলে আমরা পেয়ে যাব কিন্তু 18, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবেন তাদের জন্য আমি বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা কিন্তু অঙ্ক অত হার্ডলি হয় না, যথেষ্ট সহজ হয়। তাই আপনারা মনে রাখবেন যে যত আপনি অঙ্ক প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তো অঙ্ক এবং রিজনিং আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন অবশ্যই আপনার সুফল আসবেই আসবে। তো অঙ্ক এবং রিজনিং কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি, প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো প্র্যাকটিস সেট। আমরা আজকে যে প্র্যাকটিস সেটটা দেখছি সেটা কিন্তু 6 এপ্রিল কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে সেই প্র্যাকটিস সেট। আমরা কিন্তু ইতিমধ্যে 50টি প্রশ্নের প্র্যাকটিস সেট সমাধান করেছি। আজকে কিন্তু 1 দাগের থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। 25টা থাকবে অঙ্ক আর 10টা থাকবে কিন্তু ইংরেজি আজকের ভিডিওয়। তো এরকম প্র্যাকটিস সেট কিন্তু আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসছি। ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে এসে গেছে এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার যে প্র্যাকটিস সেট সেটি কিন্তু আমাদের কাছে এসে গেছে ইতিমধ্যেই। এছাড়াও কিন্তু এসছে সাফল্য, এপ্রিল মাসের সাফল্য, বড় সাফল্য এসছে, সেটারও কিন্তু তাতেও কিন্তু অনেকটা প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেটটা কিন্তু আপনাদের করাবো। এছাড়াও কিন্তু আমাদের কাছে চলে এসেছে, দেখুন এপ্রিলের 4 তারিখে চলে এসেছে অ্যাসিভার্স থেকে কিন্তু নিয়মিত যে আমরা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট করি, বিভিন্ন প্র্যাকটিস সেট বলতে পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থাকবে, সেখানে থাকবে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট, সেখানে থাকবে ওয়েস্ট বেঙ্গল, সেখানে থাকবে কলকাতা পুলিশ এবং লেডি পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। এছাড়াও কিন্তু পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট, সবকিছু কিন্তু থাকবে অ্যাসিভার্স থেকে। তো সেই অ্যাসিভার্স বইও কিন্তু আমাদের কাছে এসে গেছে এবং অ্যাসিভার্স থেকে যেগুলো সাম্প্রতিক ঘটনাবলী আমরা নিয়মিত আপনাদের দেখাই, সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। এছাড়াও কিন্তু পেশা প্রবেশ, কর্মক্ষেত্র থেকে একটি বই প্রকাশ হয় পেশা প্রবেশ, আমরা কিন্তু সেটাও কিন্তু নতুন করে সংযোজন করেছি। তো বিভিন্ন রকম বই থেকে কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস সেট থাকে, নিয়মিত প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করুন, দেখবেন আপনার সুফল বাধ্য। তো দেখতে থাকুন আর্ট স্কুল। চলুন চলে যাই আমরা 52 এই প্রশ্নে। তো 52 যে প্রশ্নটা আছে দেখুন, 13 স্কোয়ার মাইনাস 5 এর কিউ মাইনাস দেখুন √676 অর্থাৎ 676 প্লাস 7। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এটা হোল স্কোয়ার দিয়েছে, এখানটা কি বসবে। তো এখানটা আপনি কিভাবে সমাধান করবেন, দেখুন এই 13 13 169 করুন এখানে। তো এখানে আপনি কি করবেন, 13 13 169 করবেন।
তো বাদিয়ে আপনি 169 করবেন, 169, তারপরে আছে মাইনাস, তো 5 5 25, 5 25 125, যেহেতু কিউ আছে তাই আমরা 125 দেবো এখানে। তারপরে এখানে 676, এই 676কে যদি আপনি রুট ওভার করেন, মানে এর বর্গমূল করেন, তাহলে হয়ে যাবে কিন্তু কত হয়ে যাবে, কিন্তু 26, দেখবেন 26 হবে এর বর্গমূল। তারপরে আছে +7, +7টা দিয়ে দিন। তো এখানে এটা যদি আমরা সবগুলোই ক্যালকুলেশন করি তাহলে আমার দাঁড়াবে কিন্তু এখান থেকে আমার দাঁড়াবে এখান থেকে 25, ক্যালকুলেশন করলে এখান থেকে 25 দাঁড়াবে। তো আমার এখানে বলেছে যে এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে মাথায় হোল স্কোয়ার করেছে, তার মানে আমি বলতে পারি এরকম 5 এর হোল স্কোয়ার। তো এখানে সঠিক উত্তর কী হবে, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাংলাদেশের সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলে যাবো আমরা 53 এই প্রশ্নে। 53 প্রশ্ন আছে, দেখুন এটা ভাগ 8, এবার একটা জিজ্ঞাসা চিহ্ন আর ভাগ -4। তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, দেখুন এই অঙ্কটা খুব সুন্দরভাবে সহজে সমাধান করা যায়। এখান থেকে আপনি এটা বিয়োগ করুন। দেখুন 213 345 বিয়োগ করলে কিন্তু বিয়োগটা বেশি থাকবে। তো আমরা যদি এখানে বিয়োগ করি, এই 213 বিয়োগ করে দেবো, তো 3 আর কত হলে 5, 2 হলে 5, 1 আর কত হলে 4, 3 হলে 4, 2 আর কত হলে 3, 1 হলে 3। তো দেখুন -132 থাকছে, তো আমরা এখানে দিলাম -132, আর এই ভাগ 8টা আমরা এই ভাগ 8 দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম। এবার এটা সমান সমান কি বলেছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ওপরে, আর নিচে হয়েছে -4। তো এখানটা আমরা কি বসাবো, তো এখানটায় আমরা কি করছি, এখানে একটা এক্স বসিয়ে দিচ্ছি। তো আমি কি করব, এই 4 আর এই 8 কাটবো, এখানে আমরা দেবো 4 দিনও 8, এখানে আছে -1। এবার এই 2 আর এটা কাটলে কত হবে, 6 দিনও 12 আর 6 দিনও 12, 66। তো আমরা যদি এবার এটা ক্যালকুলেশন করি তাহলে x সমান হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাস থাকছে, মাইনাস মানে প্লাস, 66 আগে 66। তো উত্তর হচ্ছে কত, বিদ্যাক 66। 66 এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54 এই অঙ্কে। তবে তার আগে কি করবো, তার আগে কিন্তু প্রশ্নটা একটু উপরে দিকে তুলবো। তো প্রশ্ন উপরে তোলার পরে আমরা এই প্রশ্ন দেখবো কি আছে। 54 অঙ্ক আছে, দেখুন একটি থলিতে 50 পয়সা 25 পয়সার কিছু মুদ্রা আছে, মোট মুদ্রার সংখ্যা 70, তাদের মান 27 টাকা 25 পয়সা হলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। তো দেখুন এই অঙ্কটা আপনারা কীভাবে সহজে নিমেষে সমাধান করবেন। সুন্দর প্রশ্ন, সমাধান করতে কোনো সময় যাবে না, কিন্তু আপনাকে একটু ব্রেন খাটাতে হবে। এখানে আপনি মনে করুন এখান থেকে যে অপশান আছে, অপশান থেকে আপনি সমাধানটা করতে পারবেন। দেখুন যে কোনো অঙ্ক অপশান থেকে সমাধান করা শিখুন, তাহলে দেখবেন আপনি নিজে থেকে অঙ্ক অনেকটা পাচ্ছেন। অপশান থেকে যখন আপনি সমাধান করা শিখতে পারবেন, তখন দেখবেন আপনি নিয়ম অনুযায়ী আপনি অনেক অঙ্ক শিখতে পারবেন। তো এখানে দেখুন আমরা এখানে আমার প্রশ্নের উত্তর চাইছে কি, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। 50 পয়সার মুদ্রার সংখ্যা এখানে অবশ্যই দেওয়া আছে, এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো অবশ্যই কিন্তু 50 পয়সার সংখ্যা দেওয়া আছে। তাই আপনি এখান থেকে কি করবেন, এই অপশান থেকে আপনি নিমেষে সমাধান করবেন। এখানেও একটা ক্লু এখানে দেওয়া আছে, দেখুন এখানে বলছে 50 পয়সা ও 25 পয়সার কিছু মুদ্রা আছে, মোট মুদ্রার সংখ্যা 70, আর তাদের মান কিন্তু বলেছে 27 টাকা 25 পয়সা। এই যে 27 টাকা 25 পয়সা আছে, দেখুন একটা বিজোড় সংখ্যা আছে, বিজোড় আছে। তাই আপনি কি করবেন, এই যে জোড় সংখ্যা 28 আর জোড় সংখ্যা 40, এই দুটো করবেন না, আপনি এই দুটোর থেকে উত্তর করার চেষ্টা করবেন। এখন বলছে মোট মুদ্রার সংখ্যা কত, 70। তো আপনি মনে করুন 50 পয়সা যেটা আছে, 50 পয়সার সংখ্যা মনে করুন এই 25টা আছে, 25টা 50 পয়সা মনে করুন। 25টা 50 পয়সা সমান কি, 25টা 50 পয়সা সমান কিন্তু আপনার ক টাকা দাঁড়াবে, 25টা 50 পয়সা সমান দাঁড়াবে কিন্তু আপনার, দেখুন 25টা 1 টাকা হলে 25 টাকা হয়, 25টা 50 পয়সা হলে কত হয়, 12.5 টাকা। তাই এখানে আপনি দেবেন 12.50 টাকা। যদি 25টা আপনার 50 পয়সা হয়, তা 70টার থেকে 25টা 50 পয়সা হলে বাকিটা 25 পয়সা। তো সেই বাকিটা কত, তো 70 থেকে 25 বাদ দিলে থাকে আপনার কিন্তু 45। তো সেই 45টা কিন্তু 25 পয়সা। তাহলে এখানে আমরা কি দেবো, তো আমরা এখানে দেবো কিন্তু 45 গুণ 25। এখন এইটা সমান ক টাকা। তো আপনি মনে করবেন, আপনি ধরুন হিসাব জানেন না, তবু আপনি এটা করতে পারবেন তো, যে 4টি 25 পয়সা সমান কিন্তু 1 টাকা, 4টি 25 পয়সা সমান 1 টাকা, 40টা 25 পয়সা সমান কিন্তু 10 টাকা। 4টি 25 পয়সা সমান 1 টাকা, তাহলে 40টা 25 পয়সা সমান 10 টাকা। আর থাকবে আপনার 45টাতে 40 গেলে আর 5টা থাকবে, 5টা 25 পয়সা সমান কিন্তু আপনার 1 টাকা 25 পয়সা। তাহলে কত হচ্ছে, তাহলে ওদিকে আপনি পেলেন 40টা 25 পয়সা সমান 10 টাকা, আর এদিকে 5টা 25 পয়সা সমান কিন্তু পাচ্ছেন 1 টাকা 25 পয়সা, থাকছে কত, 11 টাকা 25 পয়সা। তো আপনি 11 টাকা 25 পয়সা এখানে দিয়ে দিন। তো 11.25, তো যোগ করলে কত হচ্ছে, দেখুন এখানে হচ্ছে 75, আর 11 আর 12 কত হয়, 11 আর 12 হয় কিন্তু 23 টাকা 75 পয়সা হচ্ছে। এখানে কিন্তু বলছে 27 টাকা 25 পয়সা দরকার, আপনি এটা করতে পারলেন না, 27 টাকা 25 পয়সা হয়নি। তাই 25টা আমরা বাদ দেবো, এর অপশন নেবো না, 39-এর অপশনটা দেখবো, 39টা এর সঠিক উত্তর হবে। কারণ এই জোড় সংখ্যা কখনো হবে না, আর 25 সেখানে হয়নি মানে 39টা হবে, আপনার করার দরকার লাগে না। তবু আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনার এখানে কিভাবে আপনি এটাকে সমাধান করতে পারবেন। এটা কিন্তু আমরা 25 পয়সার হিসাবটা বললাম, আর এটা কিন্তু 50 পয়সার হিসাবটা বললাম। এবার আমরা আবার নতুন করে আবার দেখাচ্ছি, দেখুন 25 পয়সা আর 50 পয়সার সংখ্যা হিসাব করে। তো এখানে দেখুন আপনি মনে করুন 39টা 50 পয়সা, তো 39টা 50 পয়সা সমান কত, তো আমি এখানে 50 পয়সার হিসাবটা করছি, 39টা 50 পয়সা সমান কত, তো 39 গুণ 0.50, তো আপনাকে 0.50, তো আপনাকে কি বললাম, আপনি মনে করুন 40টা 50 পয়সা হলে ক টাকা হবে, আপনি মনে করুন যে
এখানে যেহেতু 39টা 50 পয়সা, তা আপনি মনে করুন 39টা 1 টাকা হলে আপনার 39 টাকা হয়, কিন্তু যেহেতু এখানে বলেছে 50 পয়সা, তাহলে 39টার হাফ কত হবে? 39-এর হাফ কিন্তু হবে 19.50, 19 দিনও 38 আর 50 পয়সা, তা 19 টাকা 50 পয়সা কিন্তু আপনার 19 টাকা 50 পয়সা কিন্তু মোট 19 টাকা 50 পয়সা, মোট 39টা 50 পয়সা হিসাব করলে 19 টাকা 50 পয়সা হয়। এবার বাকি থাকে কত? তো এবার 25 পয়সাটার হিসাব করছি আমরা। 25 পয়সা, 25 পয়সা আছে, 39টা যদি 50 পয়সা হয়, 70টা থেকে 39টা 50 পয়সা, তাহলে 25 পয়সা হবে কটা? তো 25 পয়সা হবে কিন্তু 31টা। 31 গুণ 25, তাহলে কত হচ্ছে? তো 30টা 25 পয়সা সমান কত? 4টি 25 পয়সা সমান 1 টাকা। আবার আপনি মনে করুন 31টা 1 টাকা হলে, 31টা 1 টাকার কয়েন হলে কিন্তু 31 টাকা। তাহলে 31 টাকার হাফ কত হয়? 31 টাকার হাফ কিন্তু হয় 15.5 টাকা। 15.5 টাকার হাফ কত? মানে 4 ভাগের 1 ভাগ। 15.5 টাকার হাফ কত? 15.5 টাকার হাফ কিন্তু আপনার হয়ে যাবে 7 টাকা 75 পয়সা। এবার আপনি এটাকে যোগ করুন। তাহলে 31টা 25 পয়সা সমান সমান কিন্তু 7 টাকা 75 পয়সা। তাহলে এটাকে আপনি যোগ করুন। 5 করতে 5, 7 আর 5 12, 2 হাতে 1, এই দশমিকটা বসে গেল। 7 আর 1 8, 8 আর 19 27। দেখুন 27 টাকা 25 পয়সা হচ্ছে। 70টা, এখানে মোট 70টা মুদ্রা আছে, তাতে 50 পয়সা আছে আমি ধরেছি 39টা, আর বাকিটা আছে 25 পয়সা। তো আমরা যদি টাকায় পরিণত করে যোগ করি, তা 27.25 টাকা হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর, 39 হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পঞ্চম দাগের এই অঙ্কে। কোনো ট্রেন ঘন্টায় 90 কিলোমিটার বেগে হাওড়া থেকে দিল্লি গেল, ফিরে আসার সময় ঘন্টায় 30 কিলোমিটার বেগে দিল্লি থেকে হাওড়ায় ফিরল। ট্রেনটি সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো আপনারা এটাকে কি করবেন? এটাকে আপনারা সহজ ভাষায় এটাকে এক্স ধরবেন, এটাকে ওয়াই ধরবেন। সূত্র এসে যাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। কীভাবে 2xy এক্স প্লাস ওয়াই হলো? তো এটাকে আপনার যখন গড় গতিবেগ বার করতে হবে, তখন এই সূত্রটা আপনার ইউজ করতে হবে। তো এখানে 2 ইন্টু এক্স কত 90, ইন্টু ওয়াই কত 30, আর এখানে 90 আর 30 যোগ করবেন, মানে এক্স 90 ওয়াই 30, তো যোগ করলে হয়ে যায় 120। তো 120কে আমরা যদি 2 দিয়ে কাটি, তা হয়ে যাবে 60। 60কে যদি আমরা 30 দিয়ে কাটি, এখানে হয়ে যাবে 2, 2কে যদি 90 দিয়ে কাটি, তাহলে এখানে 45 হয়ে যাবে। 90কে 2 দিয়ে কাটলে 45, তো এখানে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন গড় গতিবেগ ঘন্টায় কিন্তু 45 কিলোমিটার। আমরা চলে যাবো 56 দাগের এই অঙ্কে। তো 56 দাগের অঙ্ক যেটা আছে, দেখুন কত সুন্দর একটা অঙ্ক আছে। এইটাকে যদি আপনি এইটার সমান যদি 64 হয়, তাহলে এইটার সমান এইগুলোর মান নির্ণয় করতে হবে। তো দেখুন এইটা সমান 64 বলেছে, তো আমি সবগুলোর আকার ফিগারটা আমরা বের করে নেবো। সবগুলোর ফিগারটা আমরা বার করে নেবো। কী আছে এখানে? আছে এই যে 40.96, তার মানে আমি এটাকে বলতে পারি, কোথায় করি? এই জায়গাটায় করি। এখানটায় আপনারা এই জায়গাটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিয়ে আপনারা এখান থেকে করছি, কারণ এখানে একবারে ধরবে না। তো এই জায়গাটায় দেখুন কীভাবে হবে। এই যে রুট ওভার আছে, রুট ওভার 40.96, এটাকে আপনি এরকম করুন, রুট ওভার 40.96। এইবার এখান দেখুন দুটোর আগে দশমিক আছে, তাই আপনি কী করবেন? এটা কিন্তু এই দুটোর আগে দশমিক আছে, তাই দুটোর আগে দশমিক থাকার জন্য আপনি 100 দিয়ে ভাগ করে দেবেন। এবার একটা যোগ আছে, আপনি যোগ দিয়ে দিন। দেওয়ার পরে আবার আপনি এরকম করুন। এরকম করার পরে আপনার এখানে কি আছে? এখানে আছে কিন্তু 0.4096, তো আপনি এখানে আবার 4096 দিন। বাই কটার আগে দশমিক আছে? 4টির আগে, তাই আপনি কী করবেন? দুটোর আগে দশমিক হলে 1 দুটো শূন্য, 4টির আগে দশমিক হলে 1 4টি শূন্য। এবার আবার আপনি এখানে যোগ করুন। এই যে যোগ আছে, এই যোগটা যোগ দিন। তো যোগ দিয়ে এখানে আপনি লিখুন, এখানে আছে 4096, 4096। এবার এটাকে আপনি কি করবেন? এটাকে আপনি নিচে কত দিয়ে ভাগ করে দেবেন? দেখুন 2, 4, 6টা আছে, তো আপনি এখানে 6টা শূন্য দিয়ে দিন। এবার আবার যোগ দিন, দিয়ে আবার এটা করুন। এখানে দেখুন আবার 4096, তো আপনি 4096 করুন। আর নিচে কটা হবে? 1 কটা শূন্য হবে? দেখুন এখানে 2, 4, 6, 8 আছে, তো 1 8টা শূন্য। 2, 4, 6, 7, 8। তো এবারে আমরা কি করব? তো এটাকে আমরা সরাসরি এই যে 4096 বলেছে, 4096, তো এখানে 4096 সমান আছে 64, তো আমরা এটাকে সবসময় সেটাই করবো। 4096 সমান কি আছে? 64, তো আমরা এখানে 64টাই দিয়ে দেবো। বা এখানে 100কে রুট করলে হয়ে যাবে 10, তো এখানে আমরা 10 দেবো, তারপর এখানে যোগ দেবো। আবার এই 4096 এটা সমান কি লিখবো? 64 বাই এখানে আমরা এখানে আমরা আছে 4টি শূন্য, মানে 10,000কে আমরা রুট করলে কত হবে? তো এখানে রুট করলে হয়ে যাবে কিন্তু 100, তো আমরা এটাকে 100 দেবো। এখন যোগ দেবো, দেওয়ার পরে আবার 4096, এটা সমান সমান কি 64, তো 64 দেবো। বাই এটার মান কত? এটা যে এটা আছে 6টা শূন্য, তাহলে আমরা 3টি শূন্য দেবো। রুট করলে 3টি শূন্য হয়ে যায়, প্লাস এখানে 64, 4096 সমান 64 এখানে আপনার বলাই আছে, তো এখানে আমার আছে 8টা শূন্য 1, তো আমি এখানে 4টি শূন্য দেবো। এবার আপনার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? ক্যালকুলেশন করলে 4টি শূন্য দাঁড়াবে, 4টি শূন্য দাঁড়াবে লসাগু। এবার আপনার এখানে আছে 10, তো আপনার এখানে কি হবে?
এখানে হবে আপনার 64, 3টি শূন্য, যোগ এখানে 100 আছে, তো এখানে 100 দিয়ে গুণ হবে, তো 64, 2টো শূন্য, এখানে 64কে 10 দিয়ে গুণ হবে 640, যোগ এখানে হবে শুধু 64। এখন এটাকে আমরা কি করব, এটাকে সব যোগ করব। যোগ করলে কত হবে, এটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 71104 বাই এটা হয়ে যাবে 1-এর পিঠে 4টি শূন্য। তো এটা যদি আমরা দশমিক প্রকাশ করি তাহলে কী হবে, 7.1104, যেহেতু নিচে 4টি শূন্য আছে, তো 4 দশমিক আগে চলে যাবে, তো 7.1104 হবে এর সঠিক উত্তর। তো এখানে আছে 7.1104, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। প্রশ্ন আছে 57-এর এই প্রশ্নটি। তো আমরা 57-এর প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো দেখুন কত সুন্দর 57-এর একটা অঙ্ক আছে, সুন্দর অঙ্ক আছে। 330 এবং 430 এর মধ্যে অবস্থিত যেসব সংখ্যাকে আলাদাভাবে 6, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যাবে, সেই সংখ্যাগুলির সমষ্টি কত। দেখুন একদম ভিন্ন ধরনের একটা অঙ্ক আছে, মানে এরকম অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেটে কিন্তু থাকে না, একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে, সুন্দর অঙ্ক আছে। তো 330 ও 430 এর মধ্যে অবস্থিত যেসব সংখ্যাকে আলাদাভাবে 6, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যাবে, সেই সংখ্যাগুলির সমষ্টি কত। তো এখানে আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো আপনি প্রথমে কী করবেন, 6, 9, 12 লসাগু করুন। তো এখানে আমি করছি 6, 9 আর 12। তো এর লসাগু করলে কত হয়, তো আমি প্রথমে 2 দিয়ে দেবো। তো 2 দিলে 3 দিনও 6, এখানে 9টা 9 থেকে যায়, আর এখানে 6 দিনও 12 হয়। তো তারপরে আমি কী করবো, 3 দিয়ে দেবো। 3 1-কে 3 হয়, 3 3-কে 9 হয়, আর 3 দিনও 6 হয়। 3 দিনও 6, 3 6 18, 18 দিনও 36 কিন্তু লসাগু হচ্ছে। তো লসাগু সমান হচ্ছে কিন্তু 36। এখন এইখানে বলছে 330 ও 430 এর মধ্যে অবস্থিত যেসব সংখ্যাকে আলাদাভাবে 4, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। এখন এই যে 36, এই 36কে আপনি 36 কী করবেন, এই 36কে আপনি 10 দিয়ে গুণ করুন, 360 হয়ে যাবে। 36কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 36 গুণ 11, তো হয়ে যাবে 6 11 66, 6 6 11 66, 6 হাতে 6, 3 11 33 আর 6 39, কত হচ্ছে 396 হচ্ছে। আর যদি আপনি 36কে 12 দিয়ে গুণ করেন তাহলে কত হচ্ছে, তো 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 12 72, 2 হাতে 7, 3 12 36 আর 7 43, 432। তো দেখুন এখানে আছে 430, 330 থেকে 430 এর মধ্যে রাখতে হবে, 432 হয়ে যাচ্ছে, তাই 12 দিয়ে এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আবার এদিকে 360 হচ্ছে 10 দিয়ে গুণ করলো, 9 দিয়ে গুণ করলে 330-এর কম এসে যাবে, তাই কিন্তু হবে না। যদি হয় তাই 330 থেকে 430-এর মধ্যে দুটো সংখ্যা আছে, 360 আর 396। এবার যেহেতু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যাবে, তাই আপনি এর সঙ্গে 4 যোগ করে দেবেন, 4 যোগ করে দেবেন। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 364, আর এখানে যাবে কত, 396-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 400। এখানে বলছে দেখুন ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যাবে। বলছে 330 থেকে 430-এর মধ্যে অবস্থিত যেসব সংখ্যাকে আলাদাভাবে 6, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যাবে, সেই সংখ্যাগুলির সমষ্টি কত। তো সেই সংখ্যাগুলি অর্থাৎ এইবারে এই 364 এবং 400 এই 6, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু 4 অবশিষ্ট থাকবে, যা কিন্তু 300 এবং 430-এর মধ্যে সংখ্যা, 300 এবং 430-এর মধ্যে দুটো সংখ্যা 364 এবং 400, যা 6, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকবে। এইবার বলেছে এদের সমষ্টি কত, তার সমষ্টি আমি অর্থাৎ যোগ করে দেবো, এটা 4 আর 3 700, 764, অর্থাৎ দেখুন এখানে দ্বিতীয় হবে সঠিক উত্তর 764। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 58-এর এই অঙ্কে। তো এ ও বি যথাক্রমে 500 টাকা 450 টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলো। 4 মাস পরে এ তার মূলধনে অর্ধেক তুলে নিল, আরও পরে বি তার মূলধনে অর্ধেক তুলে নিল, তখন 700 টাকা মূলধন সহ সি ব্যবসায় যোগ দিল। বছরের শেষে মোট লাভের পরিমাণ 1225 টাকা হলে এর লভ্যাংশ কত। তো এই অঙ্কটা আপনারা কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এ বি সি এর মূলধনের অনুপাতকে আমরা বার করছি, মানে এ ইজ টু বি ইজ টু সি, মূলধনের অনুপাত আমরা বার করছি। দেখুন এখানে 500 টাকা মূলধন দেয় এবং 540 টাকা বি মূলধন দেয়, বিনিয়োগ করে। এবারে ব্যবসা আরম্ভ করার 4 মাস পরে এ তার মূলধনে অর্ধেক তুলে নেয়, তার মানে 500 টাকাটা এর কমাস কেটেছিল, 500 টাকাটা এর কেটেছিল কিন্তু 4 মাস, তাহলে 500 গুণ 4, 500 গুণ 4, এটা কিন্তু এর মূলধন কেটেছিল 4 মাস, 500 টাকা 4 মাস কেটেছিল, তাই গুণ করে দিলাম। এবার যোগ বলেছে যে অর্ধেক, এ মূলধনে অর্ধেক তুলে নেয়, তো অর্ধেক তুলে নিলে মানে 500 টাকাতে অর্ধেক তুলে নেওয়া মানে 250 টাকা থাকবে, আর 250 টাকা, সেই 250 টাকাটা কতদিন কেটেছিল, সেই 250 টাকাটা কিন্তু 8 মাস কেটেছিল, কারণ বছর হয় কিন্তু 12 মাসে, 4 মাস 500 টাকা কেটেছে, আর 8 মাস কিন্তু এই টাকাটা কেটেছে। তো এইটা ইজ টু। এবার বীর মূলধন কী করেছে, বীর মূলধন দিয়েছে 450 টাকা, 450 গুণ এর বীর মূলধন কতদিন কেটেছে, বি তার মূলধনে অর্ধেক তুলে নিল। বলছে যে আরও পরে, এইখানে দেখুন এই জায়গাটায় ডিস্টার্ব, আরও পরে বি তার মূলধনে অর্ধেক তুলে নিল, এই আরও পরেটা দেয়নি, মানে আরও পরে কতদিন পরে, 2 মাস পরে কি 3 মাস পরে কি 1 মাস পরে, সেটা কিন্তু দেয়নি।
এইখানে না দেওয়ার জন্য কিন্তু অঙ্কটা বোঝা যায় না, এই অঙ্কটা এখানে ডিস্টার্ব আছে। তো এখানে যদি বলতো বিদ, এখানে যদি বলতো আরও পরে, মানে আরও 2 মাস পরে কি আরও 3 মাস পরে কি আরও 1 মাস পরে, তাহলে একটা বোঝা যায়। সুতরাং এটা বার করা কিন্তু মানে অসুবিধা। এইখানে আমি কত ধরে এই অঙ্কটা বার করবো, মূলধন যেটা চলছে সেটা আমি কি করে বার করব? তো এই অঙ্কটা এই অঙ্কটার কোনো প্রবলেম আছে, এখানে কোনো মিস্টেক আছে। তো যাই হোক, অঙ্কটাকে আপনারা দেখবেন অবশ্যই। যদি আপনাদের মনে হয় আপনি এইভাবে অঙ্ক করতে পারবেন, সেটাও আপনারা বলবেন, কমেন্ট করবেন। কিন্তু আমার তো এখানে কোনো মতে সম্ভব না। এখানে যদি কতদিন পরে তুলে নেয়, কতদিন পরে দেয়, সেটা কিন্তু আপনার এখানে বলছে না। এখানে শুধু বলছে আরও পরে বিতার মূলধনে অর্ধেক তুলে নেয়। এখানে যদি বলতো আরও 2 মাস পরে বিতার মূলধনে অর্ধেক তুলে নেয়, তখন সি 700 টাকা, তখন 700 টাকা মূলধন সহ সি ব্যবসায় যোগ দেয়, এরকম যদি বলতো তাহলে একটা করা যেত। কিন্তু এখানে কিছু বলিনি। অতএব এই 58-এর অঙ্কটা কিন্তু করা সম্ভব হচ্ছে না, অঙ্ক কোথাও মিস আছে। তো এই মিসের জন্য কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না, এই অঙ্কটা করতে পারবো না। তো 59 দেখলে অঙ্কে চলে যাবো। তো 59-এর অঙ্ক কী আছে আমরা একটু দেখবো। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলছি। দেখুন, এখানে 59-এর অঙ্ক আছে, মোট 1230 টাকা 6 জন পুরুষ ও 8 জন মহিলা 10 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে প্রতিটি পুরুষ মহিলা বালকের প্রাপ্য অংশের অনুপাত 5:4:2 হয়। প্রতি মহিলা কত টাকা পাবে? 1230 টাকা কি করেছে, 6 জন পুরুষ 8 জন মহিলা 10 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যখন প্রতিটা মহিলা ও বালকের প্রাপ্য অংশের অনুপাত 5:4:2। প্রতি মহিলা কত টাকা পাবে? তো মহিলা আছে কতটা? তো মহিলা আছে কিন্তু 8জন মহিলা, 10 জন বালক আর 6 জন পুরুষ। তো এদের কিন্তু যে অংশটা পাবে তার অনুপাতটা কি হবে? তো সবার প্রথমে আমি কি করব, এখানে দেব পুরুষ ইস টু, এখানে দেব মহিলা ইস টু, এখানে দেব বালক। পুরুষ কতজন? 6 জন পুরুষ, অনুপাতে কত পাচ্ছে? 5। তো 6 গুণ 5 ইস টু, মহিলা আছে কত? 8 জন, পাচ্ছে কত? 4, তো গুণ 4 ইস টু, বালক আছে 10, তো 10 দিলাম গুণ 2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? তো 5×30 ইস টু 32 ইস টু 20। এটাকে যদি আমরা অনুপাতে মানে মূলধন এই অনুপাতটাকে যদি আমরা ভাঙাই, 2 দিয়ে কাটি, তাহলে এটাকে 15:16:10 হবে। এখন তো আমরা এখানে এই 12,230 এই টাকাটা এখানে দেবো, 12,000। তো আমরা এখন এখানে এই টাকাটা দেবো, 1,230 টাকা, এটা এখানে দেবো 1,230 ইন্টু, যেহেতু বলছে প্রতি মহিলা কত টাকা পাবে, মহিলা আছে মাঝখানে, তো মহিলার ওপরে দেবো 16 আর নিচে দেবো এইগুলোর যোগফল। তো 16, 15, 15, 30 আর 10, 40, 41 দেবো। তো এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে 30 হয়ে যাবে, আর 30 আর 16 যদি গুণ করি তাহলে 480 টাকা হবে। যেহেতু মহিলারা 480 টাকা পাবে, তো বলেছে এখানে চেয়েছে প্রতি মহিলা কত টাকা পাবে। তো প্রতি মহিলা যদি কত টাকা পাবে সেটাকে আমরা 480-কে কী করবো, ভাগ করবো। কত দিয়ে? মহিলার সংখ্যা আছে কত? 8, তো 8 দিয়ে ভাগ করবো। তো এখানে 6 × 48, অর্থাৎ 60 হয়ে যাবে। তো 60 টাকা করে কিন্তু প্রতি মহিলা কত টাকা করে পাবে? 60 টাকা করে, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 60 দাগের এই প্রশ্নে। তবে 60 দাগের প্রশ্ন আমরা দেখবো। এখানে আছে এক ব্যক্তি মোট পথকে সমান 3 অংশে ভাগ করে প্রথম অংশে ঘন্টায় 15 কিলোমিটার বেগে সাইকেলে, পরের অংশে ঘন্টায় 30 কিলোমিটার বেগে অটোতে এবং শেষ অংশে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ট্যাক্সিতে গেলেন। তার সমগ্র পথে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো সবার প্রথমে অঙ্কটাকে আপনি এখানে ধরুন এ, এটা ধরুন বি, এটা ধরুন সি। এর সূত্র হয়ে যায় এরকম, 3ABC/AB যোগ সি যোগ বিসি। সূত্র হয়ে যাবে কিন্তু এই যে 3ABC/AB + AC + BC। তো আপনি এই জায়গাটায় সেইভাবে সমাধান করবেন। 3 ইন্টু এ কোনটা? এ আমরা ধরেছি 15, বি ধরেছি 30, ইন্টু সি ধরেছি কিন্তু 40, আর নিচে কত বসবে? এ বি। এ কোনটা? এ 15, বি কোনটা? 30, 3 আর 15, 30 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 450 যোগ, এই সূত্রের যোগটা যোগ দিলাম। এবার এসি, এ কোনটা? এ 15, সি হচ্ছে 40, তো এটা আমরা গুণ করি তাহলে কত হবে? 600 যোগ। এবারে কি আছে? বিসি, তো বি কোনটা? বি 30 আর সি হচ্ছে 40, তো এখানে সূত্রের যোগটা এই যোগটা সূত্রের যোগ দিয়ে দিলাম। আর বিসি অর্থাৎ 30 আর 40 গুণ করবো, তো 30 আর 40 গুণ করলে হয়ে যাবে 1200। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? তো 3 ইন্টু 15 ইন্টু 30 ইন্টু 40, আর এখানে এই 450, 600 আর 1200 যদি যোগ করি তাহলে কত হবে? তো এখানে 6 আর 12 18, 18 আর 4 22, তো 2250 হবে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, এই শূন্য আর এই শূন্য দিয়ে কেটে দেবো। তো এখানে 15 আর এই 25 কাটলে হয়ে যাবে কিন্তু 15 15 225, 15 আর এই 225 কাটলে হয়ে যাবে 15 15 225, এই 15 15 15 225, আর এই 15 আর এই 30কে যদি আমি কাটি তাহলে 2 হবে, তো হয়ে যাবে 4 × 8, 3 × 8 = 24। তো এখানে বলছে সমগ্র পথে তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার? 24 কিলোমিটার। সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 61 দাগের এই অঙ্কে। তো 61 দাগের অঙ্ক দেখবো, তবে তার আগে অঙ্কটা একটু উপরের দিকে তুলবো।
তো 100 টাকার এই অঙ্কটা করবো। একজন অসাধু বিক্রেতা 900 গ্রাম ওজনের বাটখারা 1 কিলোগ্রাম বাটখারা হিসেবে ব্যবহার করেন। তো তিনি চিনির বিক্রয়ের উপরে 8% লাভ করলে প্রকৃত লাভের শতকরা হার কত? তো আপনি মনে করুন যে 100 টাকায় আপনি চিনি ক্রয় করেছেন, 100 টাকার চিনি ক্রয় করেছেন 1 কেজি। 1 কেজি চিনি আপনি 100 টাকায় ক্রয় করেছেন, এটা কিন্তু ক্রয় মূল্য। 100 টাকায় 1 কেজি চিনি ক্রয় করেছেন, কিন্তু আপনি যখন বিক্রি করছেন তখন কি করছেন, মানে যা বিক্রেতাদের আপনি যখন বিক্রি করছেন তখন যারা কিনছে তাদেরকে কিন্তু আপনি কি করছেন, আপনি কিন্তু 1 কেজির জায়গায় কত দিচ্ছেন, 900 গ্রাম। তার মানে আপনার কতটা লাভ হচ্ছে, ওইখানে চিনিতে লাভ হচ্ছে, কিন্তু কতটা লাভ হচ্ছে, 1 কেজি সমান 1000 গ্রাম, তার থেকে আপনি বিক্রি করছেন 900 গ্রাম, দেওয়ার সময় আপনি বিক্রি করছেন 900 গ্রাম, তার মানে 100 গ্রাম কিন্তু আপনি লাভ করছেন। এই 100 গ্রামের দাম কত? তো আপনি 1 কিলো চিনি 100 টাকায় কিনেছেন, তাই 100 গ্রাম চিনি কিন্তু এই জায়গাটায় আপনি 100 গ্রাম চিনির ক্রয় মূল্য হচ্ছে 100 গ্রাম চিনির ক্রয় মূল্য কিন্তু কত, 100 গ্রাম চিনির ক্রয় মূল্য 10 টাকা। যেহেতু আপনি 1 কেজি চিনি 100 টাকায় কিনেছেন, তাই 100 গ্রাম চিনির ক্রয় মূল্য 10 টাকা। তো এই যে এই 10 টাকাটা কিন্তু আপনার মানে থাকছে, এই 10 টাকাটা কিন্তু আপনার থাকছে। এছাড়াও কি বলছে, এছাড়াও বলছে কিন্তু এখানে বলছে তিনি চিনি বিক্রি করে 8% লাভ করলেন। তার মানে 100 টাকা চিনি আপনি 108 টাকায় বিক্রি করছেন। তা ওইখানে কিন্তু আপনার 8 টাকা লাভ হচ্ছে, আবার এদিকে আপনার 10 টাকা লাভ হচ্ছে 1 কেজি চিনিতে। তাহলে আপনার মোট লাভ কত হবে? তা মোট লাভ হয়ে যাবে কিন্তু 10 প্লাস 8 সমান কিন্তু 18 টাকা। এই 18 টাকা লাভ হয় কতটা চিনিতে? এই 900 গ্রাম চিনি যখন আপনি বিক্রি করবেন তখন 900 গ্রাম চিনিতে কিন্তু আপনার 18 টাকা লাভ হচ্ছে। তো 900 গ্রাম চিনি আপনি কিনেছিলেন ক টাকায়? 900 গ্রাম চিনি কিনেছিলেন, এখানে যেহেতু 1 কেজি চিনি 100 টাকায় কিনেছেন, তাহলে 900 গ্রাম চিনি কিনেছেন কিন্তু 90 টাকায়। তাহলে 90 টাকায় লাভ হচ্ছে কত? 18 টাকা। কারণ আপনি 900 গ্রাম চিনি তো দিচ্ছেন। তো 90 টাকায় লাভ হবে, 90 টাকায় লাভ 18 টাকা। 1 টাকায় লাভ কত? 1 টাকায় লাভ কিন্তু 18/90। আর 100 টাকায় লাভ কত? তো 100 টাকায় লাভ হবে, এটা গুণ হয়ে যাবে 100 করে। তো এখানে আপনি কি করবেন, এখানে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবেন, আর এখানে 9 আর 18 কাটলে 2 হয়ে যাবে, 2 আর 10 গুণ করলে যাবে 20। তো আপনার 20% লাভ হবে। তো এখানে বিদ্যাঘাপের সঠিক উত্তর 20% লাভ। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 62 দাগের অঙ্কে। 62 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখুন। 62 দাগের অঙ্ক আছে, একটি পাখার চিহ্নিত মূল্য 2000 টাকা। একজন বিক্রেতা পাখাটি কেনার সময় পাইকারি বিক্রেতার কাছে পরপর দুবার যথাক্রমে 10% এবং 15% বাটা দেন, মানে ছাড় দেন। পাখাটির পরিবহন ব্যয় 70 টাকা। 2080 টাকায় বিক্রয় করলে তার প্রকৃত লাভের শতকরা হার কত? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? তবে তার আগে আমি এখানে একটু এই জায়গাটা একটু মুছে নেবো, মুছে এটা ফাঁক করে নেবো। তো দেখুন এখানে প্রথমে ছাড় দিচ্ছে কত? প্রথমে ছাড় দিচ্ছে 10 টাকা। 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 2000 টাকা লেখা আছে, তার চিহ্নিত মূল্যের উপর 10 টাকা ছাড় দিলে তার মানে আপনার 100 টাকায় 10 টাকা ছাড়, তার 1000 টাকায় 100 টাকা ছাড় হবে, 2000 টাকায় 200 টাকা ছাড় হবে। তাহলে আপনার তখন মূল্য হয়ে যাবে কত? তখন কিন্তু 2000 বিয়োগ 200 সমান সমান হয়ে যাবে কিন্তু 1800। 1800 টাকা। 10% ছাড়ে ওই জিনিসটার বিক্রয় মূল্য হিসেবে 1800 টাকা। তারপরে আবার 15% ছাড় দিলেন। তো 1800 টাকার উপর 18 টাকা মানে 100 টাকার উপর 15 টাকা ছাড়। 100 টাকার উপরে ছাড় হয় 15 টাকা। তাহলে 1000 টাকার উপরে ছাড় হয় 150 টাকা। তো 1800 টাকার উপরে 15% ছাড় কথার অর্থ হচ্ছে আপনার 270 টাকা এখান থেকে ছাড় হয়। 1800 টাকার উপরে 15% ছাড় মানে 270 টাকা ছাড় হয়, তো বিয়োগ 270। তো বিয়োগ করলে কত হয়? 0 করতে 0, 7 আর কত হলে 10, 3 হলে 10, সাথে 1, 2 কে 3, 3 আর কত হলে 8, 5 হলে 8, তো 1530 টাকা। তো এই 1530 টাকা কিন্তু মানে যেটা 2000 টাকা চিহ্নিত মূল্য লেখা আছে সেটা কিন্তু পাখাটাকে কেনার সময় পাইকারি বিক্রেতার কাছে পরপর দুবার 10% এবং 15% বাটা পেলেন, মানে ছাড় পেলেন। তার মানে এই পাখাটার ক্রয় মূল্য হয়ে যাবে 1530 টাকা। তো ক্রয় মূল্য কিন্তু 1530 টাকা। এখন এবারে দেখুন এখানে মজার ব্যাপার হচ্ছে পাখাটির পরিবহন ব্যয় কিন্তু 70 টাকা। তার মানে 70 টাকাটা এখানে যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 1600 টাকা। এই 1600 টাকা কিন্তু এই পাখাটার কিন্তু উনি যখন নিজের করে নিলেন তখন 1600 টাকা কিন্তু এই জিনিসটার মূল্য হয়ে গেল। তার মানে উনি ক্রয় করলেন 1530 টাকা এবং 70 টাকা আনতে খরচ, তাহলে 1600 টাকা কিন্তু ওই পাখাটার পেছনে উনি খরচ করলেন। এখন বলছে কি যে পরিবহন ব্যয় 70 টাকা, এখন বলছে 2080 টাকায় বিক্রয় করলে তার প্রকৃত লাভের শতকরা হার কত? মানে 2080 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত? লাভ সমান সমান 2080 বিয়োগ 1600, তাহলে কত হবে এখানে? তো এখানে হয়ে যাবে কিন্তু 8 শূন্য 16 কত হলে 20, 4, 480 টাকা। 480 টাকা কিন্তু ওনার লাভ, 480 টাকা কিন্তু লাভ। এখন এই 480 টাকা লাভ, এবার বলেছে এখানে তার প্রকৃত লাভের শতকরা কত? তো 1600 টাকায় লাভ হয় কত? 480 টাকা। 1600 টাকায় লাভ হয়, এই 1600 টাকায় লাভ হয় 480 টাকা।
1 টাকায় লাভ হয় কত, 1600 নিচে চলে আসবে। আর 100 টাকায় লাভ হয় কত, তো 100 উপরে চলে যাবে। তো এই দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য কাটা যাবে। আর 16 আর 480 যদি আমরা কাটাকুটি করি, তাহলে 3 ষোলো 48, অর্থাৎ 30% কিন্তু ওনার লাভ হয়েছে। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটাই আপনারা একটু বুঝবেন ভালো করে। এই যে প্রথমে 20% ছাড়, মানে এখানে 10% ছাড়, মানে প্রথমে 10% ছাড় দিয়েছে, মানে 2000 টাকায় 200 টাকা ছাড় হয়। আর পরে 15% ছাড়, তা 1800 টাকায় 15% ছাড়, মানে 1800 টাকার 15% ছাড়, তার মানে প্রথমে আপনি 1800 লিখবেন ইন্টু 15/100। তো এই শূন্য 8 8 15 120 শূন্য হাতে 2, 15 আর 270, 270 টাকা কিন্তু ছাড় হয়। আর আপনি যদি মুখোমুখি হিসাব করেন, তাও আপনি ওটা পেয়ে যাবেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। এবার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 64 এর এই অঙ্ক। তো 64 এর অঙ্ক আছে, দেখুন, অরুণা বার্ষিক 5% সরল সুদে রমার কাছে 4000 টাকা ধার নিলেন। 2 বছর পরে সুদসহ টাকা রমা ফেরত পেয়ে ওই টাকার 5% আবার অরুণাকে দিলেন। অরুণা পরে কত টাকা পেলেন? তো আপনি এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে এখানে যেহেতু সরল সুদ চাইছে, তাই সুদটা আপনি কীভাবে বার করবেন? এই যে 5 আছে আর 2 বছর 5% সরল সুদের হারে আর 2 বছরের সুদ, তাহলে এখানে 5 দিনে 10% লিখবেন। 10% কথার অর্থ হচ্ছে 10/100। তো আপনি কি করবেন, এই 4000কে 10/100 দিয়ে গুণ করে দেবেন। তাহলে দেখবেন এই অঙ্ক আর বেশি মানে লিখতে হবে না, করতে হবে না। এই দুটো কেটে গেল, তাহলে এখানে থাকবে 400। তো এই 400 টাকা কিন্তু 2 বছরের সুদ, 5% হারে 4000 টাকা, 2 বছরের সুদ হচ্ছে 400 টাকা। এখন বলছে সুদসহ টাকা রমা ফেরত পেয়ে ওই টাকার 5% অরুণাকে দিলেন। তার মানে অরুণা রমাকে ফেরত দেয় সুদসহ সব টাকা। তাহলে সুদসহ মানে সুদে আসলে তাহলে কত টাকা ফেরত দেছে? তো সুদে আসলে ফেরত দেবে কিন্তু এই 4000 যোগ 400, তো হয়ে যাবে 4400 টাকা। 4400 টাকা কিন্তু এই টাকাটা কিন্তু অরুণা রমাকে ফেরত দেয়। এখন বলছে ওই টাকার 5% আবার অরুণাকে দিলেন, এই টাকার 5% আবার অরুণাকে দিলেন। তো সেই ক্ষেত্রে অরুণা কত পাবে? তো এখানে 4400 আপনি গুণ করুন, 4400-কে কত দিয়ে গুণ করবেন? 5% মানে 5/100 দিয়ে গুণ করবেন। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো 4×5 20, শূন্য হাতে 2, 4×5 20 আর 2 22, অর্থাৎ 220 টাকা। 220 টাকা অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। 220 টাকা। আবার অরুণা কাকে, অরুণা কত টাকা পেলো? অরুণা কিন্তু 220 টাকা পেলো, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 65 এর এই অঙ্কে। 1 থেকে 15 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। সুন্দর একটি অঙ্ক, আর এই ঘর নির্ণয় করার অঙ্কের মানে সূত্র একটা আছে, সেই সূত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। যেহেতু বলছি 1 থেকে 15 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির ঘন নির্ণয় করে, তো 15 পর্যন্ত, তো 15 পর্যন্ত সংখ্যার ঘন নির্ণয় করতে হবে। তো 15 ইন্টু 15 প্লাস 1/4, 15 ইন্টু 15 প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4। তো এখানে হয়ে যাবে কিন্তু 15 গুণ 15 × 16, তো 16 গুণ 16/4। তো এই 16 আর এই 4 কাটলে হয় 4 4 4 16, তো 4 × 60 আর 6 × 96, 960। তো এর দেখা হবে সঠিক উত্তর। এখানে বলেছে না 1 থেকে 15 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত? প্রকৃত সংখ্যাগুলির ঘন গড় বার করতে গেলে আপনার সমাধান হবে এইভাবে। তো 1 থেকে 15 পর্যন্ত বলেছে, বলে 15 ইন্টু 15 প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4। সূত্র হচ্ছে এই 960 টাকা এর সঠিক উত্তর। এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 66 দাগের এই অঙ্ক। তো 66 দাগের অঙ্ক আছে, 2 ব্যক্তি এক স্থানে পৌঁছানোর জন্য একই সঙ্গে বের হন। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধা ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছালো। গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার ছিল? তো এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। একজন আছে 3 আর একজন আছে 3.75, তো 3 ইন্টু 3.75 বাই 3.75 বিয়োগ 3 ইন্টু, এখানে বলছে দ্বিতীয় ব্যক্তি আধা ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছালো, তো ইন্টু হাফ। তো এইখানে এটা হচ্ছে মোট দূরত্ব, কিন্তু মোট দূরত্ব এটা সমান সমান কিন্তু এটা এর সঠিক এর সূত্র হচ্ছে, তো এর সূত্র আসবে এই যে। তো এবারে দেখুন এটাকে কীভাবে আপনি সহজে সমাধান করবেন। তো এটা সমান সমান হয়ে যাবে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, তো 3 গুণ 3.75 ইন্টু 1 বাই, এখানে আছে এখানে 0.75 হবে, 0.75, 3.75 থেকে বিয়োগ 3 গেলে কিন্তু 0.75 থাকে, ইন্টু 2, এই যে 1 2 আছে, দুইটাই দিলাম। এখানে একটা দশমিক আছে, এখানে 2 টাকা দশমিক, এখানে 2 টাকা দশমিক, 2 টাকা দশমিকটা তুলে দিলাম। এবারে এখানে আছে কত? 75, 375। তো 375 মানে এটাকে 75কে এটা কাটলে হয়ে যায়, 375কে 75 দিয়ে কাটলে হয়ে যায় 5। আর এখানে আছে 3 5 15, 15/2 হয়, 15/2। তো এটা সমান সমান হয়ে যাবে 7.5। তো মোট দূরত্ব 7.5 কিমি, অর্থাৎ ডির দাগ হবে এর সঠিক উত্তর, 7.5 কিমি। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সূত্র কিন্তু এটা চলে আসবে। তার মানে এটাকে আপনি এ ধরবেন আর এটাকে বি ধরবেন। এ ইন্টু বি বাই বি মাইনাস এ, বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, ইন্টু হাফ, মানে কত কে আগে পৌঁছাইছিল, কত সময় আগে পৌঁছাইছিল সেটা কিন্তু গুণ করে দেবেন।
তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, 67 দাগের প্রশ্ন। তো 67 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখবো। তো এখানে 67 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়, ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলো, গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার। তো এই অঙ্কটা খুব সহজ এবং এই অঙ্কটাও আপনার খুব সহজ, যেহেতু এখানে দেখুন, এখানে বলছে কি এখানে সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলো। তাহলে আপনি কি করবেন, এখানে এবি বাই এ প্লাস বি, আর সময় লাগছে কত, 9 ঘন্টা। তো এখানে যদি বলতো আবার মানে দেরি হয়ে গেছে, আগের মতন যেটা হয়েছে যে আগে পৌঁছাইছে এত ঘন্টা আগে পৌঁছাইছে, এত ঘন্টা পৌঁছাইছে আগে, এত ঘন্টা আগে পৌঁছাইছে, এরকম যদি হতো কিন্তু তাহলে কিন্তু আবার বিয়োগ হয়ে যেত। কিন্তু এবার কী হবে, এবার কিন্তু হবে, এবার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে 4 গুণ 5 আর 4 যোগ 5 ইন্টু 9 ঘন্টা। এই মোট সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লেগেছে, তার ইন্টু 9। আগেরটা ছিল কিন্তু হাফ ঘন্টা আগে পৌঁছাইছে, সেই জন্য কিন্তু এটা বিয়োগ ছিল। তো এখানে আমরা তাহলে কত দেবো, 4 5 20, আর এখানে 4 5 9, তো এখানে 20/9 গুণ 9, এই 9 কেটে যাবে, তো সমান সমান হয়ে যাবে 20। তাই গন্তব্যস্থলের দূরত্ব কত, তা 20 কিমি, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সুন্দর অঙ্ক এবং সহজে নিমেষে এই সূত্রের সাহায্যে সমাধান করা যায়। 68 টাকার একটা অঙ্ক আছে দেখুন, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অন্য একটি ট্রেন, তার মানে এটা প্রথম যে ট্রেনটা গেছে তার 5 ঘন্টা পরে অন্য একটি ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে। তো দেখবো ওই পিঠে কী আছে, যাত্রা শুরু করার 5 ঘন্টা পরে অন্য একটি ট্রেন। পরের পেজে চলে যাবো, পরের পেজে কী আছে আমরা দেখবো। তো আমরা চলে এসেছি পরের পেজে। পরের পেজে আছে দেখুন, এখানে বলছে যাত্রা শুরুর ওই পেজে পড়ে আসলাম, যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কলকাতা থেকে কত কিলোমিটার দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। তো দেখুন এই অঙ্কগুলো আপনি খুব সহজে কীভাবে সমাধান করবেন, এরকম অঙ্ক কিন্তু ফুটেসের পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক একটা পড়েছিল 6 শিফটে সম্ভবত। তো এই অঙ্কগুলো আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, ওদিকে আছে 25 কিলোমিটার গতিতে প্রথম ট্রেনটা ছেড়েছিল, পরেরটা কিন্তু 35 কিলোমিটার গতিতে ছেড়েছে, আর সেটা কত সময় পরে, 5 ঘন্টা পরে। এবার যেহেতু বলছে যে কলকাতা থেকে কত কিলোমিটার দূরত্বে দুটি মিলিত হবে, তো এটা সূত্র হয়ে যাবে কিন্তু বড়টা গুণ ছোটোটা, আর বড়টা বিয়োগ ছোটোটা। অর্থাৎ আপনি যদি আগেরটা মানে 25টাকে যদি আপনি এক্স ধরেন, তাই এটাকে যদি ওয়াই ধরেন, তাই এক্স ইন্টু ওয়াই, আবার ওয়াই বিয়োগ এক্স, অর্থাৎ 25 গুণ 35 আর 35 বিয়োগ 25 ইন্টু 5। ব্যাস, এবার আপনার কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করলে মানে সমাধান হয়ে যাবে। তো এখানে 25 গুণ 35 দেবো আমি, আর নিচে দেবো 10, 35 থেকে 25 বিয়োগ করলে হয়ে যাবে 10 ইন্টু 5, তো এই 5 আর 10 কাটলে হয়ে যাবে 5 দিন 10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 5 25 125, 5 হাতে 12, আর 3 25 75, আর 10 85 87, 87/2 হয়ে যাবে, মানে 875/2 হয়ে যাবে। তো এখানে বলছে কত কিলোমিটার দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে, তো এত কিলোমিটার দূরত্বে কিন্তু দুটি ট্রেন মিলিত হবে। এবার আমরা চলে যাবো 69 এই প্রশ্নে। একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয়। পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতি গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়, তবে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার। তো দেখুন এই অঙ্কটা আপনি কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন, এই অঙ্কর কিন্তু আমি অনেকবার আপনাদের বলে দিয়েছি যে এই অঙ্কটা যদি আপনার এরকম থাকে তাহলে এরকমভাবে আপনি সমাধান করবেন। তো এখানে আপনি কি করবেন, এই দুটো মানে একবার বলছে 15 কিলোমিটার গতিতে যাচ্ছে, আরেকবার বলছে 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করছে। তো আপনি এখানে করবেন কি 15/5 দেবেন। এখন যেহেতু ওখানে 15 কিলোমিটার গতিতে যাচ্ছিল, 5 কিলোমিটার বৃদ্ধি করেছে, তাই আপনি 15 আর 5 যোগ করবেন, ইন্টু 15 যোগ 5। এবার মোট সময় লাগছে কত, তো মোট সময়টাকে আপনি গুণ করবেন। মোট সময় লাগছে দেখুন, প্রথমে যাচ্ছে 20 মিনিট, 20 মিনিটে গেলে দেরি হচ্ছে, আবার বলছে কি 10 মিনিট গেলে আরও দেরি হচ্ছে, মানে 20 মিনিট থেকে 10 মিনিট, তো 20 বিয়োগ 10। যেহেতু এটা ঘন্টায়, এখানে আমরা ঘন্টায় গতিবেগ বার করছি, এখানে বলছে যে ঘন্টায় 15 কিলোমিটার গতিতে গেল, তাই এখানে যেহেতু আমরা মিনিট আসছে, তাই এখানে কিন্তু 7 দিয়ে ভাগ করে দেবো। মিনিটকে 7 দিয়ে ভাগ করে দিলে কিন্তু ঘন্টায় গতিবেগ হয়ে যাবে। তো এখানে বলছে তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার, তো এখান থেকে বেরিয়ে যাবে গতিবেগ, এখান থেকে বেরিয়ে যাবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তো এখানে বলছে দেখুন বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তো এখানে কিন্তু বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেরিয়ে যাবে। তো আমরা এখানে দেবো 15/5 ইন্টু 20, ইন্টু 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, তো 10/60। এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে দেবো 3 দিনও 6, আর এখানে দেবো 3 10 20,
10 দিনও 20, 3 দিনও 6 আর 10 দিনও 20, এই 3 আর এই 15 কাটবো, 5 হয়ে যাবে, আর এই পাশ কাটবো, তাহলে হয়ে যাবে 10। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 70 দাগের এই প্রশ্নে। তো 70 দাগের প্রশ্নটা কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। একটি চোর, 70 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 15 মিনিট পর চুরির ব্যাপারে প্রকাশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে কত মিনিট পরে পুলিশ চোরটিকে ধরতে পারবেন? তো দেখুন সেম আগের অঙ্কের মতো এই 70 দাগের এই অঙ্কটি আপনি কীভাবে সহজে নিমেষে সমাধান করবেন, দেখুন এই যে টার্মটা দেওয়া আছে এখান থেকে আপনি প্রথমে দূরত্ব বার করবেন। অর্থাৎ এখানে যদি আপনার বলতো যে এখানে যদি আপনাকে বলতো যে কত দূরে যে, কিন্তু এখানে যদি আপনার বলতো যে কত দূরত্ব গিয়ে পুলিশ চোরটিকে ধরতে পারলো, তখন আপনি এই দূরত্ব সূত্রটা আপনি ইউজ করতেন। তো দূরত্ব সূত্রটা আপনি ইউজ করুন আগে, প্রথমে দূরত্ব সূত্রটা ইউজ করুন। কীভাবে ইউজ করবেন আপনাদের একটু আগে শিখাই দিলাম। এই যে যেহেতু 15 মিনিট পরে বেরিয়েছে, তাহলে এখানে 20 গুণ 30 বাই 30 বিয়োগ 20 ইন্টু 15, যেহেতু এটা কিমি মানে 20 কিমি পার গতিবেগ আছে, ঘন্টায় গতিবেগ আছে, তাহলে এখানে মিনিট আছে, তাই 15কে আপনি কী করবেন 60 দিয়ে ভাগ করবেন, ব্যাস আপনার মোট দূরত্ব এখানে বেরিয়ে যাবে। তো এখানে হচ্ছে 20 গুণ 30, আর নিচে যাবে 10, আর এখানে যাবে 15, এখানে যাবে 60। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কী হবে, এখানে 10 আর এই 20 কাটলে হয়ে যাবে 10 দিনও 20, আর 10 2কে 60 দিয়ে কাটলে হয়ে যাবে কত 30, আর এই 30 আর এই 30 কাটলে 1 হয়ে যাবে, তো 15 থাকবে। তো 15 1 কে 15। এখন এই 15 কিমি দূরত্বে কিন্তু চোর পুলিশটিকে ধরতে পারবে। এখন এই 15 কিমি দূরত্বে কিন্তু পুলিশ চোরটিকে ধরতে পারবে। এখন কথা হচ্ছে 15 কিমি দূরত্ব যেতে পুলিশের কত সময় লেগেছে? তো পুলিশ যায় কিন্তু ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে গাড়িটা চালায়, তাহলে 15 কিমি যেতে তার কত সময় লাগবে? তো এখানে দেখুন 30 কিমি যেতে পুলিশের সময় লাগে কিন্তু 60 মিনিট। তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে? 1 কিমি যেতে সময় লাগবে 60 বাই 30 মিনিট। আর এই জায়গায় আছে 15 কিমি যেতে কত সময় লাগবে? তো 15 কিমি যেতে কিন্তু সময় লাগবে 60 গুণ 15 বাই 30। তো এখানে আমরা যদি কাটাকুটি করি, এখানে 30 দিনও 60 হয়ে যাবে, আর 15 দিনও 30, তো এখানে 30 মিনিট হয়ে যাবে। তো 30 মিনিট 30 মিনিট পরে কিন্তু 30 মিনিট পরে কিন্তু পুলিশ চোরটাকে ধরতে পারবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 30 মিনিট পরে পুলিশ চোরটাকে ধরতে পারবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 71 দাগের প্রশ্নে। তো 71 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখবো। এখানে আছে একটি রাস্তা মেরামতের সময় একটি রাস্তা সময় মতো মেরামত করতে 240 জন শ্রমিক নিয়োগ করা হলো। 14 দিন পরে মোট রাস্তা 2% মেরামত হয়ে গেল। আরও 24 দিনের মধ্যে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো অঙ্কটা আমি এখানে সহজে সমাধান করবো, তার জন্য আমরা একটু মুছে নেবো। মুছে নেওয়ার পরে আমরা এটা দেখবো কী হবে। সময় মতো মেরামতের কাজ 240 জন শ্রমিক নিয়োগ করা হলো, আর 14 দিন পরে মোট রাস্তা 2% হলো। তো 2% হওয়ার পরে আপনার রাস্তা বাকি থাকছে কত? তো মোট রাস্তা দিয়ে 1 হয়, তা বাকি থাকবে রাস্তা কিন্তু 1 বিয়োগ 2/7, তো হয়ে যাবে কিন্তু এখান থেকে যদি আপনি বিয়োগ করেন তাহলে 5% কিন্তু বাকি থাকবে। এই 5% কাজটা বাকি থাকবে। এই 5% কাজ করতে বলছি কি এখানে 2% মেরামত হলে আরও 24 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, তার মানে 5% কাজটা শেষ করতে হবে 24 দিনের মধ্যে। শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিতে হবে? তাহলে দেখুন, তো আপনারা এটা সূত্রের সাহায্যে সমাধান করবেন। সূত্র আছে M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 আর T2 বাই W2। এখন M1 অর্থাৎ ম্যান সংখ্যা, মানুষ সংখ্যা কতজন? 240 জন শ্রমিক। এখানে 240 জন শ্রমিক আপনি দেবেন 240 ইন্টু দিন সংখ্যা কত? দিন সংখ্যা আছে 14 দিনে করছে। T1 মানে সময়টা এখানে লাগবে না, কারণ সময় এখানে দেওয়া নেই। কাজ কতটা করছে? তো 2% কাজ করছে, 2%। এইটা সমান সমান M2 মানে দ্বিতীয়তে কতজন শ্রমিক লাগবে? তো এখানে উত্তর চাইছে শ্রমিক কতজন লাগবে, তো M2টা আমরা কি ধরবো? X ধরবো, ইন্টু D2 অর্থাৎ দিন সংখ্যা এখানে কত লাগছে? দিন সংখ্যা বলছে 24 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, তাহলে এখানে 24 বাই T2 ইন্টু T মানে সময়টা এখানে দেওয়া নেই, তাহলে সময়টা লাগবে না। এবার W2 মানে কত? এই 5%, এখানে 5% দিয়ে দেবেন। ব্যাস এবার আপনি এটাকে ক্যালকুলেশন করলে আপনার সমাধান হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা কিন্তু এই 7 আর এই 7 কাটতে পারি, আবার এই 2 আর এটা কাটতে পারি, এই 7 দিনে 14 করতে পারি, আর এই 24 আর এই 240 কাটলে 10 করতে পারি। এখানে 7 10 কে 70, 70কে 5 দ্বিগুণ করলে হয়ে যাবে 350, তাই X সমান 350। তো বলছি কি যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো 350 জন শ্রমিক কিন্তু মোট লাগবে। তো আছে কতজন? 240 জন। তো 240 আপনি এর থেকে বিয়োগ করবেন। তো বিয়োগ করলে কত হবে? 0 কত 0, 4 কত হলে 5, 1 হলে 5, 2 কত হলে 3, 1 হলে 3, তো 110 জন শ্রমিক কিন্তু এখনো লাগবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নে। তো 72 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে 72 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা অঙ্ক আছে। ধার্য মূল্যের উপর 25%
ধার্য মূল্যের উপর 25% কমিশনে দিয়ে একজন বিক্রেতা 20% লাভে একটি জিনিস বিক্রি করে 9 টাকা লাভ করে। জিনিসটির ধার্য মূল্য কত? তো সবসময় আপনি একটা জিনিস মনে রাখবেন, ধার্য মূল্যের একটা সূত্র আছে। ধার্য মূল্যর সূত্রটা আমি আপনাদের আগে লিখে রাখি, তারপরে আমরা অঙ্ক করব। এখানে ধার্য মূল্য সমান সমান ওপরে হবে বিক্রয় মূল্য 1 বিয়োগ ছাড়ের মূল্য। তো এখানে বলছে একজন বিক্রেতা 20% লাভে একটি জিনিস বিক্রি করে 9 টাকা লাভ করেন। তো 20% লাভে জিনিস বিক্রি করা মানে 20 টাকা যদি আপনার লাভ হয়, লাভ হলে 20 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। 1 টাকা লাভ হলে ক্রয় মূল্য হবে 100/20 টাকা। এবার যদি আপনি 9 টাকা লাভ করবেন, তাহলে 9 টাকা লাভ করতে গেলে আপনার ক্রয় মূল্য কত হবে? 9 টাকা লাভ করতে হলে আপনার ক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু এই 100টা ওপরে আর নিচে হয়ে যাবে 20 × 9। তো এখানে 20 আর 100 কাটলে হয়ে যাবে 5। তো 5 × 9 = 45 টাকা। তো এই জিনিসটার ক্রয় মূল্য কিন্তু 45 টাকা। যে জিনিসটার এখানে কিন্তু বিক্রি হচ্ছে সেটার কিন্তু ক্রয় মূল্য 45 টাকা। লাভ করছে ক টাকা? 9 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য আসছে কিন্তু আপনার কত? এখানে 45 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় করে লাভ করছে 9 টাকা। তো 45 আর 9 54 টাকা। এই 54 টাকা কিন্তু এই জিনিসটার বিক্রয় মূল্য। এখন আমরা যেহেতু ধার্য মূল্য বার করব, তাই এখানে আমরা দেবো কি, এই ধার্য মূল্য সমান সমান দিয়েছি বিক্রয় মূল্য বাই 1 বিয়োগ ছাড়ের মূল্য। তা বিক্রয় মূল্য আছে কত? 54। 1 বিয়োগ ছাড়ের মূল্য কত? এই যে এখানে দেখুন 25% কমিশন দেন। তো 25% কমিশন দেওয়ার কথার অর্থ কি? 25% কমিশন দেওয়ার কথার অর্থ হচ্ছে 25/100। তাহলে 1 বিয়োগ 25/100। এখান থেকে আমরা যদি খুব সহজে ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো এখানে 54 পাবো ওপরে, আর নিচে পাবো কিন্তু মানে 75/100। সেটা 75টা আমরা নিচে দেবো আর 100টা উপরে দেবো। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 75, তো 75কে যদি আমি 3 দিয়ে কাটি তা 3 25 75 হয়। 54কে 3 দিয়ে কাটলে 3 18 54 হয়। 25 আর এই 100 যদি আমি কাটি তাহলে হয়ে যাবে 4। 4 18 18 আর 4 যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 4 18 72। এই 72 টাকা কিন্তু এই জিনিসটার ধার্য মূল্য। জিনিসটার ধার্য মূল্য কত? 72 টাকা। তা কত সুন্দর সহজে এই অঙ্কটা সমাধান করা গেল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 72 টাকা। ধার্য মূল্য 72 টাকা। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 73 দাগের এই প্রশ্নে। তো 73 দাগের যে প্রশ্নটা আছে এটা একটা আপনার করণীয় আসন আছে। এই অঙ্কটা আপনারা করবেন। আমরা এর আগে এই অঙ্কগুলো করে দিয়েছি আগের ভিডিওয়। তো আগে একটি প্র্যাকটিস সেটে অঙ্ক করে দিয়েছি, তো এই অঙ্কটা আপনারা করবেন। আর এবার আমরা দেখবো 74 দাগের এই অঙ্কটি। 74 দাগের অঙ্ক আছে x সমান এটা হলে x + 1/x = 99 হয়, তবে এইটার মান কত? তো এই অঙ্কটা করবো, তার জন্য আমরা এগুলো এখানে মুছে দেবো। তো আমরা এবার দেখবো 74 দাগের এই অঙ্কটি। দেখুন এখানে অঙ্ক আছে x + 1/x = 99। তো এখান থেকে খুব সহজেই আমরা বার করতে পারি x হচ্ছে লসাগু। তো এখানে হয়ে যাবে x² + 1 = 99। তো এখান থেকে খুব সহজে বার করতে পারি x² + 1 = 99x। এখন এই জায়গাটাই আমরা কিভাবে সমাধান করব? তো এই 100xটা আমরা এখানে উপরে লিখলাম 100x, আর নিচে দেবো কিন্তু এইগুলো থেকে 2 কমন নেব। 2 কমন থাকবে x² + 51x + 1। তো এখান থেকে আমরা খুব সহজে এরকম বার করতে পারবো। এটা 100xটা এরকম থাকবে আর নিচে হয়ে যাবে 2। এখানে এই যে x² + 1, x² + 1 এর পরিবর্তে আমরা নিতে পারি 99x আর এই প্লাস 51x এখানে যোগ করতে পারি। তো এইটা সমান আমরা কীভাবে সমাধান করবো? তো 100x উপরে দেবো আর এই জায়গায় হয়ে যাবে 2 গুণ এখানে 99x আর 51x যদি যোগ করি তাহলে হয়ে যাবে 150x। তো এখান থেকে আমরা এই x কাটতে পারি আর এই শূন্যটা আর এই শূন্যটা কাটতে পারি। আর এই 2 আর এই 10 কাটে যাবে 5, আর 5 আর এই 0 কাটে যাবে 3। তো এটা সমান লিখতে পারি 1/3। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাগ 1/3। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 75 দাগের এই অঙ্কে। 75 দাগের যে অঙ্কটি আছে সেটা দেখুন, একটি বৃত্তাকার ক্ষেত্রফল 124.74 হেক্টর। প্রতি মিটার 80 পয়সা হারে বেড়া দিতে খরচ হলে মোট কত খরচ হবে? এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। পাই r² = 124.74 এত হেক্টর। এত হেক্টর। এখন আমরা পাই r² সমান লিখতে পারি, এই হেক্টরটাকে আমরা মিটার স্কোয়ারে প্রকাশ করতে পারি। তো এইটা সমান হয়ে যাবে 1 2 4 7 4 2 0 মিটার স্কোয়ার। মানে এই হেক্টরটাকে আমরা যদি মিটার স্কোয়ারে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে
এবার এখান থেকে খুব সহজে আমরা আর এর মান বার করতে পারবো। আর সমান সমান আমরা 630 মিটার বার করতে পারবো। এখান থেকে ক্যালকুলেশন করলে অর্থাৎ রুট করলে 22-এর 7 দিয়ে কাটাকুটি করে রুট করলে কিন্তু 630 এসে যাবে। তো এবারে এই 630 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে যেহেতু বলেছে কত টাকা 80 পয়সা, বলছে প্রতি মিটার 80 পয়সা হিসেবে বেড়া দিতে খরচ কত পড়বে। তাহলে আমরা যেহেতু আর এর মান বার করেছি, তাহলে আমরা পরিধির মান বার করবো। পরিধির মান না হলে কিন্তু বেড়া দিয়ে ঘেরা যাবে না। বেড়া দিয়ে ঘিরতে গেলে পরিধি বার করতে হবে। তো 2 ইন্টু পাই আর, পাই কত, পাই মানে 22-এর 7 ইন্টু আর কত, আর 630 ইন্টু এইটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটা গুণ হবে কিন্তু এই যে প্রতি মিটার 80 পয়সা হিসেবে খরচা হয়েছে, তো এখানে ইন্টু 80 মানে এখানে 0.8 টাকা। তো এটাকে যদি আপনি গুণ করেন, ক্যালকুলেশন করেন, তাহলে দেখুন এখানে 7 9 63 হয়, 90 হয়ে যায়। আর এই জায়গাটায় দশমিক তুলে দিয়ে এখানটা 10 করতে পারলে এখানে এই শূন্যটা আর এই শূন্যটা কেটে যায়, 10-এর শূন্য একটা শূন্য কাটে, তাহলে 22 44 আর 8 72, 44 আর 72 আপনি গুণ করবেন, 3168 টাকা। 3168 টাকা হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে 3168 টাকা। বিদ্যাভবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার অঙ্ক প্রশ্নের সমাধান। এবার আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো খুব তাড়াতাড়ি ইংরেজি প্রশ্নের সমাধান করব। এখানে 76 দাগের যে প্রশ্নটা ইংরেজি প্রশ্ন আছে সেটা দেখুন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো এখানে যেটা সঠিক হবে সেটা আপনাকে বেছে নিতে হবে। যার মানেটা ঠিক হবে সেটা বেছে নিতে হবে। এখানে আছে কাম টু দ্য পয়েন্ট, স্টপ টকিং, স্টপ শাউটিং, স্টপ প্রিটেন্ডিং। তো এখানে 76 থেকে সঠিক উত্তর হবে কিন্তু কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। 77 থেকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রপার ইনফিনিটিভ। তো এই জায়গাটায় আপনার একটা যেটা সঠিক এই নিচের এর মধ্যে যেটা সঠিক সেটা আপনাকে বেছে নিয়ে এখানে লিখতে হবে। তো 77 দাগের উই প্রশ্ন আছে উই ফিলিক্সড প্লেউড অন দ্য উইন্ডোজ ড্যাশ ফর দ্য স্ট্রম। তো এর সঠিক উত্তর কী হবে? তো 77 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে টু প্রিপিয়ার, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 78 দাগের এই প্রশ্নে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ড। তো এখানে ওয়ান হু ইজ টু কেয়ারলেস টু প্ল্যান অফ টু প্ল্যান ফর দ্য ফিউচার। তো এখানে আছে এখানে যে অপশনগুলো আছে, তো এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে যে অপশনগুলো আছে, তো 78 দাগের এই যে ইমপ্রোভাইডেন্ট, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 79 দাগের এই প্রশ্নে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এর মধ্যে যেটা আপনার কারেক্ট হবে, এই ওয়ার্ডের মধ্যে যেটি ঠিক হবে সেটা আপনাকে বেছে নিতে হবে। তো 79 দাগের এই যে এখানে যেগুলো আছে এর মধ্যে কারেক্ট হবে কিন্তু এই যে ডিফিউশন, অর্থাৎ সিদ্ধাভাবে সঠিক উত্তর। চলে যাবো 80 দাগের এই প্রশ্নে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনেম অফ দ্য গিভেন ওয়ার্ড কপিস। তো এখানে যে সিনোনেম যেটা আছে এর সেটাকে আপনার খুঁজে বার করতে হবে। তো 80 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু প্লেন্টিফুল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 81 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য কুকিজ আর কেপ্ট ড্যাশ দ্য টেবিল। তো এখানে এই ড্যাশে কী বসবে? তো আমি আবার বলে দিচ্ছি, ইংরেজি আমি একটু কম জানি, জাস্ট আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে কিন্তু আমি এগুলো পড়ে আপনাদেরকে উত্তর করে দিচ্ছি। তো আশা করি আপনারা যতটুকু করছি সেটুকু ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে বলছে দ্য কুকিজ আর কিপড ড্যাশ দ্য টেবিল, এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে হবে। তো এখানে আপনার কী হবে? তো এখানে কিন্তু 81 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ওয়ান, অন দ্য টেবিল, টেবিলের ওপরে, অর্থাৎ দিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 82 দাগের প্রশ্নে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে একটা শূন্যস্থানে কারেক্ট ওয়ার্ড বেছে নিয়ে লিখতে হবে। মে আই হ্যাভ এ গ্লাস অফ ড্যাশ ওয়াটার, দ্য কুল ওয়াটার, কোল্ড ওয়াটার, কোল্ড অ্যান্ড কুলিং। তো এখানে এই যে আই হ্যাভ আছে বলে আপনার এখানে কি হবে? তো 82 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই কোল্ড। আই হ্যাভ দেখে আপনাকে বুঝে নিতে হবে যেটা বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 83 দাগের এই প্রশ্নে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। এই এখানে কারেক্ট ওয়ার্ড দিয়ে এটাকে আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ব্যাঙ্ক ডিসাইডেড টু ড্যাশ দেম দ্য মানি অ্যাজ দে ওয়ার রিলেভেল ক্লায়েন্টস। তো এই শূন্যস্থানে আপনি কী বসাবেন? তো এখানে আপনার বসাতে হবে লিন্ট, সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ওয়ার্ডটির আপনি অপোজিট মিনিং বার করবেন এর মধ্যে। তো এখানে 84 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর অপোজিট মিনিং হবে কিন্তু জেনুইন, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 85 দাগের এই প্রশ্নে। 85 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ট্রাই দ্য
মিনিমিস ইওর এক্সপেন্সেস, এখানে আছে গান আপ, হ্যান্ড অন, কিপ ডাউন, কাম অ্যাবাউট। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়াট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে ফেজাল ভার্বটা সেটা আপনাকে ব্যবহার করতে হবে এই জায়গাটায়। তো 85 দাগের সঠিক উত্তর কী হবে? তো 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কিপ ডাউন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই যে আন্ডারলাইন করা আছে মিনিমিস এর ফেজাল ভার্ব হবে কিপ ডাউন, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেটের সমাধান। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি আবারও বলছি 10টা ইংলিশ থাকবে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায়। তো ইংলিশ কিন্তু আমি একটু কম জানি, প্র্যাকটিস সেটের সুবিধার্থে কিন্তু আপনাদের সুবিধার্থে এই প্র্যাকটিস সেটের ইংলিশ 10টি কিন্তু করে দিলাম, নিজে নিজেই করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।